Hello, my dear students. Welcome back to the special English class from home. Today, our topic of discussion is a poem, and that is The Poetry of Earth by John Keats. So, get ready with your exercise book, a pen, and of course, your textbook, and that should be opened in this poem. First, let me share with you a few words about the poet. John Keats was one of the three famous poets who formed the younger generation of romantic poets of England. He was born in the year 1795 and he passed away in the year 1821. So he died when he was only 25 years old. Three of his poems, To Autumn, Ode on a Grecian Urn, and Ode to a Nightingale are considered among the very finest of English poetry ever written. So, this is in a nutshell what I have told you about the poet. Now come to the poem. Keats had written this poem in the form of a Petrarchan sonnet. When I discussed the sonnet number 18 of William Shakespeare, I told you about the origin of sonnets and also the difference of Shakespearean sonnets with Petrarchan sonnet. Now it is a Petrarchan sonnet. Now Petrarchan sonnet is a sonnet which has two stanzas. The first stanza is called octave and it has 8 lines. And the second stanza is called sestet and it has 6 lines. Now the rhyme scheme of octave is A B B A A B B A, and the rhyme scheme of sestet is C D E C D E. Now let me read out the poem and explain to you how the rhyme scheme goes. Now in the octave, OCTAV, the octave means the first stanza or consisting of 8 lines of a Petrarchan sonnet. Now at the very beginning we have the poetry of earth is never dead. দেখো ফার্স্ট লাইনের শেষে আছে ডেড, এটা ডি সাউন্ড আছে, এটাকে আমরা এ ধরলাম। ওকে, সেকেন্ড লাইনের শেষে দেখো আছে দ্য হট সান, তাহলে একটা নতুন সাউন্ড আসছে সান, এন সাউন্ড, এটাকে আমরা বি ধরলাম, এ বি পেলাম। এবার অক্টেভের থার্ড লাইনে দেখো আছে রান, তাহলে ওই সান আর রান কিন্তু রাইমিং হচ্ছে, তাহলে এটাও যেহেতু এন সাউন্ড এটাকে আমরা বি বলতে পারি। এবার ফোর্থ লাইনে দেখো আছে মিড, ফোর্থ লাইনে এন্ডে আছে দেখো মিড, MEAD, মিড। তাহলে আমরা যেহেতু ফার্স্ট লাইনে আছে ড, একটা ডি বা ড সাউন্ড, সেটাকে এ ধরেছিলাম, তাহলে এখানেও এ, এটাও এ হবে। তাহলে প্রথম 4টে লাইনের রাইম স্কিম হলো A B B A। নাও ফিফথ লাইনের এন্ডে দেখো আছে লিড, LEAD, ডি, লিড, আবার ডি সাউন্ড, তাহলে এটাকে আমরা এ বলতে পারি। সিক্স লাইনের শেষে আছে দেখো ডান, তাহলে এন সাউন্ড, এটা আবার সেই বি ফিরে এলো, এন সাউন্ডটা বি। আবার সেভেন্থ লাইনের শেষে আছে দেখো ফান, এটাও এন সাউন্ড, তাহলে এটাও বি হলো। আবার এইথ লাইনের শেষে আছে দেখো উইড, ডি সাউন্ড, তাহলে এটা আমরা এ বলতে পারি। তাহলে কী হলো A B B A, অর্থাৎ অক্টেভের আমরা টোটাল রাইম স্কিমটা এইভাবে পেলাম A B B A A B B A। ক্লিয়ার? নাও কাম টু দ্য sestet, SESTET. Sestet means the second stanza of a Petrarchan sonnet consisting of 6 lines. এবার sestet-এর ফার্স্ট লাইনটা কি? The poetry of earth is ceasing never, never। আর্ট সাউন্ডটাকে আমরা, যেহেতু আর্টটা একটা নতুন সাউন্ড পাচ্ছি এন্ডে আর কি, সেই জন্য আর্টটাকে আমরা সি ধরলাম। তাহলে তারপরের লাইনে পাচ্ছি আছে শেষে আছে ফ্রস্ট, এই ST, এটাকে আমরা ধরছি ডি, কারণ নতুন সাউন্ড। আবার তারপরের লাইনে আমরা পাচ্ছি শ্রিলস, LLS, শ্রিলস, তাহলে আরেকটা নতুন সাউন্ড, এটাকে আমরা ধরলাম ই। তাহলে নেভারের জন্য সি, ফ্রস্টের জন্য ডি, আর শ্রিলসের জন্য ই,
CDE. এইবার আমরা তার পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে কি আছে, শেষে আছে কি আছে, এভার, EVER, এভার। তাহলে ওই আগে একটা আর পেয়েছিলাম, সেটাকে সি ধরেছিলাম, তাহলে এটা হলো সি। এবার লস্ট, ওই ফ্রস্টের সঙ্গে লস্টের ম্যাচ করছে, তাই এটা হলো ডি। আর লাস্টে পেলাম হিলস, ওটা দেখো আগে সিলস পেয়েছিলাম, তাহলে এটা হলো ই। তাহলে লাস্ট তিনটে লাইনের সেস্টেটের যে লাস্ট তিনটে লাইন, সেখানে আমরা পাচ্ছি CDE। তাহলে সেস্টেটটার পুরো সেস্টেটটাকে আমরা যদি ধরি, তাহলে রাইম স্কিমটা কী হলো, CDE CDE। ক্লিয়ার? সো দিস ইজ দ্য রাইম স্কিম। তো আমরা আগেই বলেছিলাম যে পেট্রার্কান সনেটের রাইম স্কিমটা হচ্ছে যে অক্টেভের ক্ষেত্রে ABBA ABBA, আর সেস্টেটের ক্ষেত্রে CDE CDE। দেখো হাউ স্কিলফুলি কিডস হ্যাড রিটেন দিস পোয়েম in the perfect form of a Petrarchan sonnet। ঠিক আছে, তাহলে এইটি গেল আমাদের পেট্রার্কান ফর্ম হিসেবে যে উনি লিখতে পেরেছিলেন, কীভাবে একটা পেট্রার্কান ফর্ম্যাটে লিখেছিলেন, সেটা আমরা বোঝালাম। Now come to the title of the poem. Title is The Poetry of Earth. When Keats actually wrote this poem, he gave the title as The Grasshopper and the Cricket. Later on, this title has been changed into The Poetry of Earth. Now, in this poem, Keats actually uses music as the symbol of poetry. কবি কিটস কী করেছেন, মিউজিক বা সঙ্গীতকে অ্যাকচুয়ালি তিনি এই কবিতার যে প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। ঠিক আছে, এবং তিনি এই কবিতার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে আমাদের প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে, দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউজ throughout the cycle of seasons. It has never stopped. It doesn't stop. The music of earth or music of nature continues throughout the cycle of seasons. এই থিমটাকে উনি এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। And while doing so, he actually has written this poem, and while doing so, in this title, that theme is very much apparent. কারণ এই টাইটেলটার মধ্যে কী লেখা আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ। আমি আগেই বললাম পোয়েট্রি বলতে এখানে মিউজিক কথাটাকে বোঝানো হয়েছে। সো পোয়েট্রি অফ আর্থ মিনস মিউজিক অফ আর্থ, আর তার কন্টিনিউয়াস সেলিব্রেশনটাই হচ্ছে এই কবিতার থিম। সো আই উড সে দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ epitomizes the theme of the poem, so that title is absolutely appropriate and justified. এই গেল টাইটেল। এবার আমরা থিমটাতে আসছি। থিমের মধ্যে আমি থিমটা মানে অ্যাকচুয়ালি টাইটেল পড়াতে গিয়ে থিমের কথাটা আমি বলেই দিয়েছি। সো দ্য থিম ইজ দ্য কন্টিনিউয়াস সেলিব্রেশন অফ দ্য মিউজিক অফ নেচার থ্রু আউট দ্য সাইকেল অফ সিজনস। দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম which the poet Keats wanted to develop in this poem. Now I will give you the line by line meaning of this poem. I will try to make you understand the line meaning of each sentence. Now come to the octave. The poetry of earth is never dead. First line কবি বলে দিচ্ছেন, the poetry of earth is never dead. পোয়েট্রি মানে আমি আগেই বলেছি, পোয়েট্রি মিনস, পোয়েট্রি হ্যাজ বিন হিয়ার, মিউজিক ইজ সিম্বলাইজেস দ্য পোয়েট্রি অফ আর্থ। ওকে, তাই পোয়েট্রি বলতে এখানে মিউজিক অফ আর্থ, মিউজিক অফ নেচারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সঙ্গীত আছে সেইটাকে উনি প্রকাশ করেছেন। এবং কবি কী বলছেন, ইট ইজ নেভার ডেড, এর কোনো মৃত্যু নেই, কন্টিনিউয়াসলি এই গানটা প্রকৃতির মধ্যে শোনা যাচ্ছে। তারপর তিনি এই অক্টেভের মধ্যে, মূলত অক্টেভ ইজ টোটালি ডেডিকেটেড টু সামার, গ্রীষ্মকালটাকে বোঝানো হয়েছে অক্টেভের মধ্যে দিয়ে, মানে গ্রীষ্মকালের বিবরণ, গ্রীষ্মকালের মিউজিকের কথাই বলা হয়েছে। When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mid. That is the grasshopper, he takes the lead. In summer luxury he has never done with his delights, for when tired out with fun,
he rests at ease beneath some pleasant weed. Now when all the birds are, second line কথা বলছি, when all the birds are faint. Generally we know that birds are the most common and popular singers of nature. আমরা জানি যে পাখিরাই হচ্ছে প্রকৃতির মধ্যে সবচেয়ে ভালো গান গায়। এটা they are accepted as the most popular and known singers of nature. কিন্তু গ্রীষ্মের তীব্র দাবদাহে পাখিগুলো they have become faint. Faint means weak or feeble. So birds have become feeble due to the scorching rays of the summer, of the blazing summer. সানের যে তীব্র দাবদাহ তাতে পাখিগুলো কী হয়েছে, যারা গান গায় তারা এখন ক্লান্ত হয়ে পড়েছে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা লুকিয়ে পড়েছে গাছের পাতার আড়ালে। কুলিং ট্রিজ গাছের পাতা শেডে, আমরা কুলিং মানে যেটাকে ঠান্ডা করে, শীতল ছায়া আড়ালে তারা লুকিয়ে পড়েছে। ঠিক আছে, আর ঠিক তখনই এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু এজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড, আর তখনই দেখা গেল একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ ভয়েস উইল রান, দ্যাট মিনস দ্য সোর্স অফ দ্য ভয়েস ইজ মুভিং। বলছে একটা ভয়েস, একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে যেটা নাকি দৌড়চ্ছে। তার মানে ভয়েস তো দৌড়তে হবে না, ভয়েসটা যেখান থেকে আসছে সেইটা চলছে কন্টিনিউয়াসলি। কোথায়? ফ্রম হেজ টু হেজ। হেজ মিনস শ্রাবস অর বুশেস দ্যাট আর প্ল্যান্ট টুগেদার অ্যান্ড দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, সেটাকে বলে হেজ, মানে ঝোপঝাড়। এই কোন ঝোপঝাড়গুলো? যেগুলো একটা মিড, এখানে একটা ওয়ার্ড আছে মিড, মিড হচ্ছে পোয়েটিক ফর্ম অফ মিডো মিনস তৃণভূমি। আর যে তৃণভূমির ঘাসটাকে রিসেন্টলি কাটা হচ্ছে তাই বলছে নিউ মোন। মানে ঘাসটাকে কাটাকে বলে যেমন লন মোয়ার বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে কেটে ঘাসগুলোকে সুন্দর করে কাটা হয়, তাকে বলে লন মোয়ার। তা সেই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মোয়ের মোন। নিউ মোন মিড মানে দ্য মিডো হুইচ হ্যাজ রিসেন্টলি বিন মোন। সদ্য কাটা হয়েছে এমন একটা তৃণভূমির পাশে যে ঝোপঝাড়গুলো আছে সেখান থেকে দেখা যাচ্ছে একটা কণ্ঠস্বর, সেটা যেন চলছে, একটা হেজ থেকে আরেকটা হেজে চলে যাচ্ছে। তার মানে একটা কণ্ঠস্বর সেটা মুভ করছে। তারপর পোয়েট বলছেন দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এবং সেটা হচ্ছে গ্রাস হপার। গ্রাস হপার মানে কি? ফড়িং। অর্থাৎ যখন পোয়েট বলছেন, যখন পাখিরা এই গ্রীষ্মের তীব্র দাবদাহে ক্লান্ত হয়ে গান গাওয়া বন্ধ করে তারা গাছের পাতার আড়ালে আশ্রয় নিয়েছে, তখন এই গ্রাসহপাররা কী করছে না, তারা কিন্তু গান গাওয়া চালিয়ে যাচ্ছে এবং তারা একটা ঝোপঝাড় থেকে একটা ঝোপঝাড় গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দ্য গ্রাসহপার ইজ ফ্রিস্কিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার হেজ অ্যান্ড চার্পিং মেরিলি, এবং তার আনন্দের সঙ্গে গান গাইছে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এবং এই গান গাওয়ার যে লিড নেওয়া, গান গাওয়ার ব্যাপারে তারাই যেন লিড দিচ্ছে, তারাই যেন নেতৃত্ব নিচ্ছে। এবং এই গ্রীষ্মের এই লাক্সারি মিনস অপিউলেন্স, গ্রীষ্মের এই যে বিলাসিতা, এই লাক্সারি শব্দটা, লাক্সারি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ এনজয়মেন্ট অ্যান্ড কমফোর্ট। তারপরের লাইনে দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। বলছে actually the poet means the grasshopper while singing or chirping merrily, it luxuriates or enjoys in the opulence of summer. যখন সে গানটা গাইছে তখন সে কিন্তু এই সামারের এই প্রাচুর্যের মধ্যে, অ্যাবান্ডেন্সের মধ্যে সে কিন্তু নিজেকে উপভোগ করছে। ইট ইজ এনজয়িং ইটস মিউজিক, ইট ইজ ডিলাইটিং in its মিউজিক্যাল এফোর্ট। এবং হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এবং তার আনন্দের যেন শেষ নেই। হি হ্যাজ নেভার ডান মিনস হি হ্যাজ নট কমপ্লিটেড ইন হিজ ডিলাইটস। ডিলাইটস মিনস জয়। হি ইজ এনজয়িং সো মাচ অ্যান্ড হি ইজ কন্টিনিউয়াসলি হি ইজ সিঙ্গিং অ্যান্ড ইট হ্যাজ নট স্টপড, এবং এটা কিন্তু থামেনি। তার মানে সে কি ক্লান্ত হচ্ছে না? আচ্ছা, সেই কথা আছে। ফর when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. আর যখন সে এই মজা করতে করতে, ফান মানে মজা, এই গান গাইতে গাইতে সে মজা করছে, আনন্দ করছে, করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সে একটু আশ্রয় নিচ্ছে বিনিথ মানে আন্ডার, নিচে, সাম প্লেজেন্ট উইড, কোনো একটা মনোরম আগাছার তলায়। উইড মানে আগাছা, আনওয়ান্টেড প্ল্যান্ট, ছোটোখাটো গাছকে, ঝোপঝাড়কে, সেটাকে আমরা উইড বলি।
সেই উইডের তলায় সে কিন্তু একটু রেস্ট নিয়ে নিচ্ছে, বাট নট পারমানেন্টলি। আফটার সাম টাইম, after taking some rest with renewed vigor, it again starts singing merrily. So this is, in this octave, the poet has presented the grasshopper as the musician or the poet of summer. Grasshopper's voice or grasshopper singing is actually the voice of summer. এইভাবে পোয়েট বলছেন, অর্থাৎ পোয়েট বলছেন যে গ্রীষ্মের তীব্র দাবদাহে অনেক সময় পাখিরা, যারা আমরা জানি যারা কিনা জনপ্রিয় গায়ক হিসেবে, অর্থাৎ প্রকৃতির গায়ক হিসেবে, তারা ক্লান্ত হয়ে পড়লেও কিন্তু গ্রাসহপাররা ক্লান্ত হয় না। দে কন্টিনিউয়াসলি go on with their singing. And grasshopper, to the poet, the grasshopper is the musician or the representative of summer. So this is all about the octave. Now come to the sestet. Sestet first line ta ki, the poetry of earth is ceasing never. Ceasing মানে stopping, cease মানে stop. তিনি বলছেন poetry of earth means the music of earth, আমি আগেই বলেছি। তার মানে the poetry of earth is ceasing never. Poetry of earth অর্থাৎ পৃথিবীর মানে প্রকৃতির যে মিউজিক, সেটা কিন্তু কখনোই থামে না। তার মানে অক্টেভের ফার্স্ট লাইনে যা বলেছিলেন, সেস্টেটের ফার্স্ট লাইনে প্রায় একই কথাই বললেন, খালি ভাষাটা একটু আলাদা। অক্টেভের ফার্স্ট লাইনে ছিল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ প্রকৃতির যে মিউজিক সেটা কখনো মরে না বা কখনো মৃত হয় না বা কখনো থামে না। আর এখানে বলছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ প্রকৃতির যে মিউজিক সেটা কখনোই থামে না, তার মানে সেটা সবসময় চলছে, তার মানে সেটা জীবন্ত। অর্থাৎ অক্টেভের ফার্স্ট লাইন আর সেস্টেটের ফার্স্ট লাইনের মধ্যে একটা দারুণ সিমিলারিটি পোয়েট রেখেছেন, একটা দারুণ মিল কবি রেখেছেন। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অক্টেভ সেস্টেট ইজ অ্যাবাউট উইন্টার। On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the cricket song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. The second line, October second line, কি বলা হচ্ছে on a lone winter evening, একটা সন্ধ্যাবেলায়। লোন উইন্টার ইভিনিং মানে ডেসোলেট উইন্টার ইভিনিং। ইংল্যান্ডে শীতকালটা খুবই ঠান্ডা, সন্ধ্যার পর মানুষ গ্রামাঞ্চলে সাধারণত ঘরের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে, রাস্তাঘাটে লোকজন থাকে না। লোন উইন্টার ইভিনিং, একটা শীতকালের একটা সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে ফাঁকা হয়ে গেছে, লোন উইন্টার ইভিনিং। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্ট, এবং শীতকালে ওদের দেশে ফ্রস্ট পড়ে। ফ্রস্ট মিন্স ফ্রোজেন ডিউ, অর্থাৎ শিশির বিন্দু যদি জমে বরফ হয়ে গেলে তখন তাকে বলে ফ্রস্ট, মানে এক ধরনের তুষারপাতি বলতে পারে। তুষারের মতো, কিন্তু নট এক্স্যাক্টলি, স্নো আর ফ্রস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। যাই হোক, শীতকালে কি হয়, গ্রামাঞ্চলে দেখা গেছে যে ফ্রস্ট কি করে সারা অঞ্চলটাকে, ইট হ্যাজ কাভার্ড দ্য হোল নেবারহুড অর দ্য হোল এরিয়া অ্যান্ড ক্রিয়েটেড এ কাইন্ড অফ সাইলেন্স, এবং একটা নিস্তব্ধতা যেন তৈরি করে। ঠিক আছে, ওদের দেশে শীতকালটা এতই ঠান্ডা যে মানুষ সন্ধ্যার পর, মানে বিশেষ করে গ্রামাঞ্চলে, ঘরে ঢুকে যায়, বাইরে অ্যাক্টিভিটিস কমে আসে, তা একটা নিস্তব্ধতা বিরাজ করে। এবং সেই ফ্রস্টের জন্য পোয়েট এখানে বলছেন ফ্রস্ট যেন একটা নিস্তব্ধতার সৃষ্টি করেছে। এখন একটু মানুষ যেন সেই ঘরের মধ্যে বসে আছে, আর সেখান থেকে দেখা যাচ্ছে ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং। আর ঘরের মধ্যে দেখা গেছে একটা স্টোভ আছে। স্টোভ মানে একটা বার্নিং, একটা ইটস এ কাইন্ড অফ ওভেন, যার উপর রেখে মানুষ রান্না টান্না করে, যেখান থেকে আগুন বেরোয়। এই স্টোভটা বোধ হয় ইটস লাইক এ হিটার, যেটা ঘরটাকে গরম করছে। সেই স্টোভের পাশ থেকে দেখা যাচ্ছে একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসছে, থ্রিলস। থ্রিল মানে একটা তীক্ষ্ণ আওয়াজ, থ্রিল এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসছে, সেটা কিসে না, ক্রিকেট সং। ক্রিকেট মানে হচ্ছে এখানে ঝিঁঝি পোকা। ক্রিকেট মানে যে আমরা যে খেলায় যে ক্রিকেট খেলি সেই ক্রিকেট নয়, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা। শীতকালে দেখা যাচ্ছে শীতের সন্ধ্যায় যখন পরিবেশটা শান্ত হয়ে এসছে, যখন তুষারপাত হয়েছে বা ফ্রস্ট দিয়ে চারিদিক কাভার্ড হয়ে গেছে, সেই সময় দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে স্টোভের আড়াল থেকে একটা ক্রিকেটের সং বেরিয়ে আসছে। স্টোভটা কেন জ্বালানো হয়েছে? টু হিট আপ দ্য রুম অর টু ওয়ার্ম দ্য রুম, ঘরটাকে যেন একটু উষ্ণ করার জন্য, শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ওদের দেশে ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুনও জ্বালানো হয়।
তো এখানে কী করা হয়েছে, একটা স্টোভ জ্বালানোর কথা বলা হয়েছে, আর স্টোভের পাশ থেকে ক্রিকেটের সং, তীক্ষ্ণ একটা আওয়াজ, ক্রিকেটের গান, একটা তীক্ষ্ণ আওয়াজ আসছে, ক্রিকেট মানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঝিঝি পোকার ডাকটাকেই কবি এখানে ইউজ করেছেন দ্য মিউজিক অফ আর্থ হিসেবে। দ্য পোয়েট হ্যাড ইউজড দ্য চার্পিং অফ দ্য ক্রিকেট অ্যাজ দ্য মিউজিক অফ উইন্টার। এবং সেই গানটা যখন আসছে, গানটা যখন শোনা যাচ্ছে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেই গানটা যেন আসছে কখন, যখন ওই ঘরের মধ্যে যেমন উষ্ণতা বাড়ছে, এই গানটা, ক্রিকেটের যে আওয়াজটা, সেটা যেন উষ্ণতা তার সঙ্গে একই রকমভাবে বাড়ছে। বা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ইট ইজ অ্যাকচুয়ালি increasing the warmth of the room, so it is actually make the room more comfortable. Okay, or now the poet is giving presenting about a person, presenting a person who is inside the room. সে একটি লোককে উপস্থাপনা করছেন যে লোকটি কোথায় রয়েছে, ঘরের মধ্যে। এখন আমরা জানি না whether he is a man or she is a woman, এখানে হি অর শি কোনোটা বলা হয়নি, এখানে ওয়ান বলা হয়েছে। অ্যান্ড সিমস টু ওয়ান, মানে ওই ক্রিকেট সংটা যেন একজনের কাছে মনে হচ্ছে ইন ড্রাউজিনেস হাফ লস্ট। সেই লোকটি না, ধরা যাক আমি পড়ানোর সুবিধার জন্য আমি একটা পুরুষ হিসেবে ধরে নিচ্ছি, সেই লোকটি কী করেছে, স্টোভের পাশে বসে শীতের সন্ধ্যায় সে ঝিমাচ্ছিল। হি ওয়াজ ইন এ ড্রাউজি স্টেট। ড্রাউজি মানে একটা অর্ধ ঘুমন্ত বা অর্ধ নিদ্রিত বা অর্ধ জাগ্রত অবস্থাকে বলে ড্রাউজি। একটা ঝিমুনি ভাব ছিল লোকটা, হয়তো সারাদিন লোকটা পরিশ্রম করেছে, আজকে ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় স্টোভের উষ্ণতা পেয়ে সে একটু ঘুমিয়ে পড়েছিল। পুরো ঘুমায়নি, সে একটা ড্রাউজি স্টেটে ছিল, এবং সে ভুলে গেছে সে কোথায়। হাফ লস্ট বলা হচ্ছে, মানে হাফ অ্যাওয়েক, হাফ অ্যাসলিপ স্টেটে সে রয়েছে। আর তার কাছে মনে হচ্ছে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। আর এই ক্রিকেটের সংটা তার কাছে মনে হচ্ছে যে এই সাউন্ডটা, ক্রিকেটের সাউন্ডটা শুনে, ক্রিকেটের এই গানটা শুনে তার মনে হচ্ছে দূরে কোথাও কোনো একটা ঘাসে তৃণ দ্বারা আবৃত কোনো একটা পাহাড়ের ওপর থেকে যেন একটা গ্রাসহপার যেন গ্রীষ্মকালে গানটা গাইছে। সো অ্যাজ ইজ ইন হাফ অ্যাসলিপ স্টেট, অ্যাজ দ্য ম্যান অর দ্য ওম্যান ইজ in a half asleep state, in a drowsy state, he or she mistakes the song of the mistakes the song of the cricket as the song of the grasshopper. এইভাবে লাস্ট লাইনের মধ্যে কবি কিন্তু আবার সেই গ্রাসহপার অর্থাৎ সামারটাকে ফিরিয়ে আনলেন। তার মানে কবি এখানে কী করলেন, he has given the description that what the grasshopper has started in the summer is carried on by the cricket in winter, and again it is taken up by the grasshopper with a re-emergence of summer. অর্থাৎ উনি বলতে চাইছেন যে প্রকৃতির মধ্যে এই যে সামার এবং উইন্টার, দে আর নট দ্য টু অপোজিটস, দে আর পার্ট অফ দি হোল সাইকেল অফ সিজনস। এবং এই থ্রু আউট দ্য সিজন, গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, এখানে খালি দুটো সিজনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার, কিন্তু দে আর সিম্বলিক্যাল। উনি বলতে চাইছেন সব সিজনের মধ্যে দিয়েই এই যে সাইক্লিক অর্ডারের সিজনগুলো ঘুরছে, এবং তার মধ্যে যে দ্য মিউজিক অফ আর্থ অর দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউজ আনইন্টারাপ্টেডলি, ইট ডাজন্ট স্টপ। সো দিস ইজ দ্য, অ্যান্ড ইট ইজ নেভার dead. The poetry of earth is never dead, or the music of nature is always alive. This is the theme that the poet has presented in this poem. এইভাবে কবি তার যে থিমটাকে এই কবিতার মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপিত করেছে, খুব সহজভাবে লেখা। ইটস এ ভেরি সিম্পল পোয়েম অ্যান্ড ইটস এ ভেরি লিরিক্যাল অ্যান্ড ইন্টারেস্টিং পেট্রার্কান সনেট। তো আশা করি আমি খুব সহজ করে কবিতাটা তোমাদের বোঝাতে পেরেছি। নাও কাম টু দ্য কোয়েশ্চেন্স। তো তোমরা সবাই জানো যে হায়ার সেকেন্ডারিতে 3 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস, একটা প্রশ্নে 4টে অপশান দেওয়া থাকবে, তোমাকে চুজ করতে হবে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ান। সো যারা টেক্সটটা খুব ভালো করে পড়বে তারা এই মাল্টিপল চয়েসগুলো সহজে দিতে পারবে। দেন কামস টু দ্য এসএ কিউ কোয়েশ্চেন্স। এসএ কিউ question means
you have to answer to a question in one complete sentence. একটা কমপ্লিট সেন্টেন্সে তোমাকে আনসারটা লিখতে হবে। এটাও একই, যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা দিতে পারবে। কিন্তু আমরা আসছি এখন ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন মেনলি দুটো যদি তোমরা প্রিপেয়ার করো, একটা হচ্ছে দ্য সাবস্টেন্স অফ দি পোয়েম অ্যান্ড দ্য টাইটেল অফ দি পোয়েম। এই দুটো ভালো করে প্রিপেয়ার করলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যেতে পারে। যেমন এবছরই হায়ার সেকেন্ডারি পরীক্ষা এসেছিলো যে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দি পোয়েট্রি ইন দ্য পোয়েম, এটার জন্য 2 নম্বর ছিল। হাউ ডাজ কিডস এস্টাবলিশ কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস। তাহলে ভয়েসেস অফ দি পোয়েট আমি পড়াবার সময় বলেছি দ্য গ্রাসহপার ইজ দ্য ভয়েস অফ সামার অ্যান্ড দ্য ক্রিকেট ইজ দ্য ভয়েস অফ উইন্টার। এই দুটো বললেই তোমার হয়ে গেল, যেটা এবছর এসে গেছে, কিন্তু প্রতি বছর ঘুরিয়ে ফিরে এর বাইরে আর প্রশ্ন আসে না। আর তারপরে বলা হচ্ছে হাউ ডাজ কিড এস্টাবলিশ কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস। তার মানে কি অক্টেভে কী আছে, সেস্টেটে কী আছে, তোমাকে পুরো ব্যাপারটা বলতে হবে। তাহলে সাবস্টেন্সটা যে ভালো করে পড়বে সে পারবে। এখন সাবস্টেন্সটা পড়ার জন্য তোমাকে কী করতে হবে, এই বইয়ের তোমার যে মাইন্ডস্কেপ বইয়ের এন্ডে ইউ উইল গেট এ সাবস্টেন্স গিভেন বাই দি এডিটার্স অফ দিস বুক। তোমরা যদি ওই সাবস্টেন্সটা পড়ে নাও তাহলে তোমাদের সাবস্টেন্স তুমি লিখতে পারবে। তাছাড়া আমি পড়াবার সময় যে কথাগুলো ইংলিশে বলেছি সেই কথাগুলো থেকেও তুমি কিন্তু এই পোয়েট্রি অফ আর্থের সাবস্টেন্সটা লিখে নিতে পারবে। So what is the theme? The theme is the continuous celebration of music in the cycle of season. That is the theme. And in the octave, the poet actually presented the grasshopper as the main singer or main musician or the main poet of the season of nature. And in the sestet, he says that the cricket is the main source of music of winter. And at the very end, he creates an atmosphere by which he shows that the poetry of nature or the music of nature continues uninterruptedly, and it goes on and on. Now what you have to do is watch this video very carefully, and if required repeatedly, listen to me very minutely, and then read or go through this poem, and I am sure you will be able to understand the poem and that its meaning, its theme very well. So wait for my next video. Stay indoors, stay safe. Till then, bye bye.